নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি শ্রী চৈতন্যদেবের দোল কিভাবে সারা বাংলায় ছাপিয়ে গেল সেই নিয়েই আপনাদের বলবো, সঙ্গে থাকবেন। বৈষ্ণব উৎসবগুলোকে কেন্দ্র করে বাংলায় মিলনের ছবি ফুটে উঠত। নগর পরিক্রমার সকলের হৃদয় পৌঁছে যাওয়ার প্রবণতা থেকেই নামের সঙ্গে যাত্রা যুক্ত হয়। দোলযাত্রাও তেমন বৈষ্ণব উৎসব। রঘুনন্দনের ভাষ্য অনুযায়ী বিষ্ণুর উদ্দেশ্যে প্রতি মাসে যে অনুষ্ঠান হয় তাকে বলে যাত্রা। বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12টি যাত্রা। ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত দোলযাত্রায় বাৎসরিক বৈষ্ণব উৎসবের শেষ। উল্লেখ আছে নানা পুরাণে। বৈষ্ণব কবিদের বর্ণনায় দোল উৎসবের সঙ্গে মানব জীবনের নিবিড় বন্ধন। আবির খেলায় দেবতাকে প্রিয় করে নতুন রঙে রাঙিয়ে তোলা হয়। দোলকে কেন্দ্র করে চৈতন্যদেব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নতুন বৈষ্ণব ভাব আন্দোলনের সূচনা করেন, যা বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে গণ আন্দোলনে রূপ নেয়। 1205-এ বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করতেই হিন্দু সংস্কৃতির গতিপথ রোধের পরিসর তৈরি হয়। তার বিরুদ্ধে ষোড়শ শতকে বাংলার ভক্তি আন্দোলন, চৈতন্যদেবের নেতৃত্ব। তবে চতুর্দশ থেকে অষ্টাদশ শতক, ইংরেজ আগমনের আগে পর্যন্ত নিস্তরঙ্গ ও শান্ত যে বাতাবরণ বাংলা জুড়ে ছিল, তাতে সুফি সাধনারও প্রভাব ছিল। একাধিক মুসলমান শাসক হিন্দু সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন এবং জাত পাত ও বর্ণ আশ্রমের বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে চৈতন্যদেবের প্রেম আন্দোলন সামাজিক আন্দোলন হয়ে ওঠে। শ্রী চৈতন্যদেবের অন্তর্ধানের পরে পুরীতে রাজনৈতিক অস্থিরতার কারণে তার পার্শ্বদ ও শিষ্যরা অন্যত্র ছড়িয়ে পড়েন। পরের প্রায় 50 বছর বৈষ্ণব ভাব আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে যায়। এই পার্শ্বদরা পালিয়ে বাংলার গ্রামে ছড়িয়ে পড়েন এবং নিজেদের মতো ধর্মচর্চা শুরু করেন। বৈষ্ণব ভাব আন্দোলন বিকেন্দ্রিত হয়ে ফের সঞ্জীবিত হয়ে ওঠার রসদ সংগ্রহ করতে চেয়েছিল সামাজিক উৎসবকে নির্ভর করে। পূর্ব বর্ধমানে নবগ্রামের দোল উৎসবকে কেন্দ্র করে বাংলায় তেমনই নতুন বৈষ্ণব ভাব আন্দোলনের সূত্রপাত হয়। 500 বছর আগে অদ্বৈত আচার্যের পার্শ্বদ তার প্রধান শিষ্য অদ্বৈতাষ্টক গ্রন্থের লেখক শ্যামাদাস আচার্য চলে আসেন বাংলার পূর্ব বর্ধমানে নবগ্রাম সংলগ্ন ভৈটা গ্রামে। শ্যামদাসের 3 পুত্র নবগ্রাম এবং তার সংলগ্ন ভৈটা ও মৎস্যর গ্রামে বসতি স্থাপন করেন এবং বৈষ্ণব ধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। কাছেই বৈকুণ্ঠপুর। বর্ধমানের রাজারা প্রথমে সেখানে থাকতেন। পরে তারা কাঞ্চননগরে চলে যেতে বৈকুণ্ঠপুরে জমিদারি শ্যামদাস ও তার উত্তরসূরিদের দিয়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করলে পরম বৈষ্ণব গোসাইরা তা সবিনয়ে প্রত্যাখ্যান করেন। তারা জানতেন যাদের অসমনদারি আছে তাদের জমিদারি কী প্রয়োজন। পরে শ্যামদাস আচার্যের পৌত্র নৃসিংহ দেব গোস্বামী নবগ্রামে গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেন, যে মন্দিরে অনতি দূরে দোলতলা মন্দির ও দোলতলার মাঝখান দিয়ে একসময় পর্যন্ত বয়ে যেত কংস নদী। কথিত আছে এই নদীতে ভাসমান নৌকা থেকে দৈব কৃপায় যে গোবিন্দর বিগ্রহ পাওয়া গিয়েছিল, তার পায়ে আবির ঠেকিয়ে আজও শুরু হয় পূর্ব বর্ধমানে জেলার অন্যতম প্রাচীন দোল উৎসব। নবগ্রামে দোল হতো গোস্বামী মতে পরাহে, অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমার পরের দিন। বর্ধমানে রাজারাও বৈষ্ণব ধর্মে অনুরক্ত হয়ে তাদের অনুসরণে পরাহে পালন করতেন। আজও বর্ধমান শহরে দোল উৎসব হয় পরের দিন। তাকে কেন্দ্র করে যে গ্রামীণ মেলা হয়। অনেক দিন আগে নবগ্রাম তার আশেপাশে জৌগ্রামের মতো অন্যান্য গ্রামে ভিন্ন ভিন্ন দিনে দোল হতো। বিকেন্দ্রীকৃত উৎসব পালনের রীতি অনুযায়ী এক জায়গা থেকে মেলা তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসতে কিছু সময় লাগত। দোল উৎসব পালনের দিন অনুসরণে কোথাও পঞ্চম, কোথাও নবম বা দশম ও দ্বাদশ দোল নামে পরিচিত ছিল।
দিনগুলো নির্ধারিত হতো ফাল্গুনী পূর্ণিমার দিন থেকে। একদিন যে গ্রামগুলিতে বৈষ্ণবরা আশ্রয় পেয়েছিল সেখানে এমনকি অসংলগ্ন অবৈষ্ণব গ্রামগুলিতেও উৎসবের মাধ্যমে সামাজিক ও আর্থিক নিরাপত্তার বন্দোবস্ত হয়েছিল। তাও বৈষ্ণব ভাব আন্দোলনের অবদান। ভারতের দোল বা হোলি উৎসবের ভৌগোলিক পরিসর রাধাকৃষ্ণ ও চৈতন্যদেব নির্ভর বৈষ্ণবীয় ভাবধারায় প্রতিষ্ঠিত। ফলে শাক্ত প্রভাবিত দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ও পূর্ব ভারতে হোলির প্রভাব বেশি। বাংলা, অসম ও ওড়িশায় এর ইতিহাস প্রাচীন। সপ্তম শতকে শ্রীহর্ষের রত্নাবলী নাটকে, একাদশ শতকে পর্যটক আল বিরুনির বিবরণে এবং ষোড়শ শতকে আবুল ফজলের আইন-ই আকবরীতে হোলির বর্ণনা মেলে। এ রঙের উৎসব সম্প্রদায়গত বিভাজন কিছুই ছিল না। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানুষই মেতে উঠতেন। দোল নিয়ে লেখা হতো নানান কবিতা ও গান। কবি ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, ক্রমেতে হোলির খেলা, নবীনা নাগরী মেলা, ছুটে মুটে যায় এক ঠাই, যার ইচ্ছা হয় যারে, আবির কুমকুম মারে, পিচকারি কেহ দেয় কায়, উড়ান আবির যত, কুড়ায় লোকেতে কত, জুড়ায় দেখিলে মন তায়, ঢালিয়া গোলাপ জল, অঙ্গ করে সুতিতল, মাঝে মাঝে হয় কোলাহল। পরে দোল উৎসবের সঙ্গে শান্তিনিকেতনের নামটিও জড়িয়ে যায়। নাচ, গান, আবৃত্তি ও নাট্য অভিনয়ের মধ্যে দিয়ে শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গণে দোল উৎসব পালিত হয়। রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর সাধারণভাবে দোল উৎসবের সূচনা করেছিলেন বলে মনে করা হলেও কালে কালান্তরে বসন্ত উৎসবের ধারাবাহিক নান্দনিক রূপটি পেয়েছিল রবীন্দ্রনাথের হাতেই। রবীন্দ্রনাথের দোল একান্তই ঋতুবরণের উৎসব, যার সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ নেই। শান্তিনিকেতনে আশ্রমিকেরা খোল করতাল দিয়ে গান গাইতে গাইতে সমগ্র আশ্রম প্রদক্ষিণ করে রবীন্দ্রনাথের পায়ে আবির দিয়ে প্রণাম করতেন। নাচে গানে মানুষের প্রকৃত রঙে রঙে মিলে মিশে অনির্বচনীয় পরিবেশ সৃষ্টি হতো। রবীন্দ্রনাথ প্রবর্তিত আম্রকুঞ্জের বসন্ত উৎসবে এই নান্দনিক ভাব অচিরেই নষ্ট হয়ে যেতে থাকে, যার অনিবার্য ফলস্বরূপ শান্তিনিকেতনে বসন্ত উৎসব নানা সময় সাধারণ মানুষের জন্য বন্ধ রাখতে বাধ্য হন কর্মকর্তারা। কেন্দ্রীভূত ব্যবস্থা ভেতর থেকে বিস্ফারিত হয়ে ভেঙে পড়ে। শান্তিনিকেতনের দোল আজও মুক্তি খুঁজছে, অথচ বৈষ্ণবীয় ভাবধারায় বিকেন্দ্রীকৃত দোল সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ে মহাযজ্ঞের রূপ নিয়ে। তাকে কেন্দ্র করে গ্রামীণ মেলা বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়। বাঙালির মধ্যে একতা ও মিলনের অভিনব পরিসর তৈরি হয়। দোলের সঙ্গে জড়িয়ে থাকা বৈষ্ণব ভাব আন্দোলনের দেশজোড়া যে বিস্তার ঘটেছিল তারই ফলশ্রুতি খেতুরি মহোৎসব। অন্যদিকে গ্রামীণ মেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে থাকে মনোরঞ্জনের হরেক রকম উপকরণ। নবগ্রামে দোল উৎসবে হাজার হাজার মানুষের সমাগমে একদিনে মেলা এখন গড়িয়ে যায় 3 দিনে। কোথাও দোলের আগের দিন থেকে পরের 5 দিন পর্যন্ত চলে মেলা। শান্তিপুরে দোলের মেলা চলে প্রায় 2 সপ্তাহ। দোল উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই মিলন মেলায় শুধু হিন্দুরা নন, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সানন্দে যোগদান করেছেন। নমস্কার।